হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিভিআর একাডেমিতে। আমি তোমাদের সৌপম স্যার। তো চলে এসেছি তোমাদের জন্য এনএমজিএনএম 2024 এর ভৌত বিজ্ঞান বা তোমাদের ফিজিক্যাল সায়েন্সের কিন্তু প্র্যাকটিস সেট নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছ সেট নাম্বার 5 রয়েছে। তো আমরা 500টা কোয়েশ্চেনে তোমাদের একটা সিরিজ কিন্তু স্টার্ট করেছি, যেখানে কিন্তু অলরেডি আমরা 4টে সেট করে ফেলেছি। তো সেখানে কিন্তু মোটামুটি 60টা কোয়েশ্চেন নিয়ে কিন্তু আমরা ডিসকাস করেছিলাম তোমাদের ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন নিয়ে, যেগুলো কিন্তু আপকামিং তোমাদের এনএমজিএনএম এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়েও কিন্তু আমরা ডিসকাস করেছিলাম। তো যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই করে কিন্তু তোমরা আগের ক্লাসগুলো দেখবে, এবং তার সঙ্গে সঙ্গে সেখান থেকে যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম থাকে, কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো রকম কোনো কোয়ারি থাকে, অবশ্যই করে সেগুলো আমাদেরকে জানাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন করবে, এবং তার সঙ্গে সঙ্গে সেখান থেকে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং তোমাদের প্রবলেমগুলো কিন্তু আমাদেরকে জানাতে পারবে। লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই করে তোমরা জয়েন করবে। আর যারা যারা ক্লাসগুলো করছো, তোমরা অবশ্যই করে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে। তার সঙ্গে সঙ্গে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন টপিকের উপর ক্লাস দিলে ভালো হয়, বা কোন সাবজেক্টের ক্লাসগুলোতে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করব। তো আমরা বললাম যে 4টে সেটে আমরা 60টা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করেছি। আজকে কিন্তু 5 নম্বর সেট, ঠিক তারপরে কিন্তু থেকে আমরা আলোচনা করব কোয়েশ্চেনগুলো থেকে। তো 500টা যে কোয়েশ্চেনে তোমাদের সিরিজ আমরা বলেছিলাম যে 500টা কোয়েশ্চেন নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব তোমাদের সঙ্গে। তো আজকে কিন্তু তার 5 নম্বর সেট রয়েছে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এগুলো কিন্তু খুব সাজেস্টিভ কোয়েশ্চেন, যেগুলো তোমাদের এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। তো সেই জন্য কিন্তু কোনো সেট কিন্তু স্কিপ করা যাবে না, প্রত্যেকটা সেট কিন্তু খুব কেয়ারফুল এবং খুব ভালোভাবে কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 61 বলছে নিচের অক্ষর শ্রেণীর যেটির পার্শ্বীয় পরিবর্তন হবে না তা হলো। তাহলে আমরা কিন্তু আগের সেটেই কিন্তু ডিসকাস করছিলাম যে পার্শ্বীয় পরিবর্তনের ব্যাপারটা। তাহলে পার্শ্বীয় পরিবর্তন কখন হচ্ছে, বা পার্শ্বীয় পরিবর্তন হচ্ছে কোন কোন লেটারগুলোর। তাহলে যেই সমস্ত লেটারগুলো কি হচ্ছে অপ্রতিসম, ঠিক আছে, যেগুলো হচ্ছে গিয়ে অপ্রতিসম লেটার, সেগুলোর কিন্তু পার্শ্বীয় পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন ধর আমরা বলছিলাম যে এল, ঠিক আছে, এল যে লেটারটা রয়েছে এটার কিন্তু পার্শ্বীয় পরিবর্তন হবে, ঠিক আছে। কিন্তু আমরা যদি দেখি যে ও বা এম, এই লেটারগুলোর কিন্তু কোন রকম কোনো পার্শ্বীয় পরিবর্তন হবে না। তার মানে এগুলোকে যদি আমরা মিররের সামনে রাখি, ঠিক আছে, এগুলোকে যদি আমরা একটা মিররের সামনে রাখি, মানে একটা আয়নার সামনে যদি রেখে দেই, তাহলে মিররের তাদের যে রিফ্লেকশনটা সেটাও কিন্তু এইভাবেই আমরা দেখতে পাবো, ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা দেখতে পাবো। এগুলোর কিন্তু কোনো রকম কোনো পার্শ্বীয় পরিবর্তন হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো এফসিটি দেওয়া রয়েছে, টিএমটি দেওয়া রয়েছে, আর হচ্ছে বিসিডি দেওয়া রয়েছে। তাহলে আমরা যদি এখানে একটা মিরর যদি একটা ইমাজিন করি, ঠিক আছে, তাহলে আমরা দেখে নেব যে টিটার কিন্তু কোনো রকম কোনো পার্শ্ব পরিবর্তন হচ্ছে না, কিন্তু এই যে সি রয়েছে এর কিন্তু পার্শ্ব পরিবর্তন হয়ে যাবে। তার মানে সিটা এইভাবে দেখা যাবে, এবং এফ এরও কিন্তু পার্শ্ব পরিবর্তন হয়ে যাবে, এবং এফটাকে আমরা এইভাবে দেখতে পাবো, তাই না। তাহলে দেখো এখানে কিন্তু পার্শ্ব পরিবর্তন ঘটে গেছে। তাহলে এখানে আমাদেরকে বলেছে পার্শ্ব পরিবর্তন হবে না, হবে না, তাহলে কার। তাহলে আমরা যদি দেখি অপশন বি তে রয়েছে, অপশন বি তে আমরা যদি দেখছি যে টিএমটি রয়েছে, এই টিএমটি কে যদি আমরা মিররের সামনে ইমাজিন করি, টিএমটি কে যদি আমরা মিররের সামনে ইমাজিন করি, তাহলে আমরা দেখবো কি, মিররের সামনে ইমাজিন করলে এখানে আমরা দেখবো যে টি, এম এবং টি। তাহলে দেখো পার্শ্বীয় পরিবর্তন কিন্তু ঘটছে না। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আবার বিসিডিও সেই সেম, কিন্তু দেখো এখানে যদি আমরা একটা মিরর ইমাজিন করি, তাহলে দেখবো যে ডিটাকে ঠিক এই রকম দেখাচ্ছে, সিটাকে এইভাবে দেখাচ্ছে, এবং বিটাকে কিন্তু এইভাবে দেখাচ্ছে, তাই না। তাহলে পার্শ্ব পরিবর্তন এটার ক্ষেত্রেও ঘটছে। তাহলে টিএমটি হচ্ছে, এই লেটারগুলো হচ্ছে প্রতিসম, তো সেই জন্য কিন্তু এগুলোর পার্শ্ব পরিবর্তন ঘটছে না, ঠিক আছে। আমি তোমাদের একটা এক্সাম্পলও বলেছিলাম, অ্যাম্বুলেন্স লেখাটা ওটা কিন্তু দেখবে উল্টো করে লেখা থাকে। তাহলে তার কারণ কি, এই পার্শ্ব পরিবর্তনই হচ্ছে তার কারণ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো কোয়েশ্চেন বলেছে সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোক রশ্মির জন্য আপতন কোণের মান কত হবে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে কি, এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের যে রিফ্লেকশন বা প্রতিফলনের যে সূত্রটা, ঠিক আছে, প্রতিফলনের সূত্রটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে সমতল দর্পণ আমাদেরকে বলেছে, ঠিক আছে, সমতল দর্পণ একটা আমরা নিয়ে নেব। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি, বলছে লম্বভাবে আপতিত আলোক রশ্মির জন্য আপতন কোণের মান। লম্বভাবে যখন কোনো রশ্মি আপতিত হচ্ছে, ঠিক আছে, লম্বভাবে যখন কোনো রশ্মি আপতিত হচ্ছে, ঠিক আছে, সমতল দর্পণের উপরে, সেক্ষেত্রে কিন্তু সে আবার সেই লম্বভাবেই কিন্তু ফিরে যাবে, ঠিক আছে, মানে যেই পথে সে এসেছিল সেই পথেই কিন্তু আবার সে ফিরে যাচ্ছে। লম্বভাবে যখন আপতিত হচ্ছে তখন কিন্তু তার আপতন কোণ এবং প্রতিফলন কোণটা কিন্তু কি হয়ে যাবে না, এখানে কিন্তু 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে, আপতন কোণ এবং প্রতিফলন কোণ কিন্তু 0 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে প্রতিফলনের সূত্র থেকে, ঠিক আছে, যে আপতিত রশ্মি
প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অভিলম্বের উপর অঙ্কিত সমতলের উপর অঙ্কিত অভিলম্বটা কিন্তু একই সমতলে থাকছে। ঠিক আছে, তার মানে এই যে দেখো এখানে যে এইভাবে আপতিত হয় তাহলে এইভাবে কিন্তু প্রতিফলিত হচ্ছে, কিন্তু যেহেতু আমাদেরকে বলেছে যে লম্বভাবে আপতিত হচ্ছে, লম্বভাবে মানে এইভাবে আপতিত হচ্ছে, তাহলে কিন্তু সে কিন্তু লম্বভাবেই ফিরে যাবে, তার মানে 0 ডিগ্রি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে কিন্তু আমাদেরকে দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। তাহলে এই যে জিনিসগুলো কিন্তু একটু ভালোভাবে মনে রাখতে হবে, লাইটের যে রিফ্লেকশন বা রিফ্র্যাকশন, ঠিক আছে, প্রতিফলন প্রতিসরণের যে সূত্রগুলো সেগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ভালো করে। তাহলে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো ভালো করে, বলছে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি। ঠিক আছে, তাপমাত্রা এবং তাপ দুটো কিন্তু আলাদা, সবসময় ভালো করে খেয়াল করবে কথাটা। ঠিক আছে, তাপমাত্রা দেওয়া রয়েছে, তাপমাত্রা মানেই হচ্ছে উষ্ণতা, তার মানে টেম্পারেচার বলেছে এখানে। ঠিক আছে, তাপমাত্রা মানে উষ্ণতা, এখানে কিন্তু টেম্পারেচারের কথা বলেছে। কি বলেছে দেখো, পাস্কাল রয়েছে, কেলভিন রয়েছে, নিউটন রয়েছে, ডাইন রয়েছে। তাহলে আমরা কিন্তু অলরেডি আগের সেটগুলোতে নিউটন ডাইন এগুলো নিয়ে অনেকবার আমরা আলোচনা করেছি। নিউটন ডাইন কিসের একক বা এদের মধ্যে সম্পর্কটা কি রয়েছে সেটা আমরা জানি। আচ্ছা, কেলভিন আমরা কিন্তু বলেছিলাম যে এই কেলভিন হচ্ছে কিন্তু তাপমাত্রার এসআই একক। ঠিক আছে, কেলভিন হচ্ছে তাপমাত্রার এসআই একক। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। কেলভিনকে আমরা ক্যাপিটাল কে দিয়েও লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই কেলভিন মানে কেলভিন হচ্ছে গিয়ে কিন্তু আমাদের তাপমাত্রার এসআই একক। এবার আমরা নিউটন ডাইন জানি যে বল, ঠিক আছে, বলের এসআই একক হচ্ছে নিউটন এবং বলের সিজিএস একক হচ্ছে আমাদের ডাইন। তাহলে আমরা এখানে আগের দিনই আমরা আলোচনা করেছিলাম যে 1 নিউটন ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5। ঠিক আছে, ডাইন আমরা এটা কিন্তু ডিসকাস করেছিলাম। 1 নিউটন ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। এখানে দিয়েছে দেখো পাস্কাল। পাস্কাল কিসের একক, তাহলে আমরা দেখবো যে পাস্কালটা কিসের একক। পাস্কাল হয়ে যাচ্ছে আমাদের কিন্তু চাপের একক বা প্রেসারের একক হয়ে যাচ্ছে আমাদের পাস্কাল। ঠিক আছে, তাহলে 1 পাস্কাল ইজ ইকুয়ালস টু আমরা দেখে নেব যে 1 পাস্কাল ইজ ইকুয়ালস টু হচ্ছে কি না আমাদের পাস্কাল অ্যাকচুয়ালি কি, পাস্কাল হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, তিনি আবিষ্কার করেছিলেন বলে তাকে কিন্তু তার নাম অনুসারে কিন্তু এটার এককটা পাস্কাল দেওয়া হয়েছে, এসআই একক। ঠিক আছে, প্রেসারের অ্যাকচুয়ালি 1 পাস্কাল ইজ ইকুয়ালস টু কি নিউটন মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার। আমরা জানি যে প্রেসার বা হচ্ছে কি চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের একক দেখো নিউটন আর ক্ষেত্রফলের একক কি হয়ে যাচ্ছে মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে বল বাই মিটার স্কয়ার হয়ে যাচ্ছে পাস্কাল ইজ ইকুয়ালস। ঠিক আছে, তাহলে পাস্কাল হচ্ছে চাপের এসআই একক। তাহলে এককগুলো একটু ভালো করে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এককগুলো থেকেই কিন্তু কোয়েশ্চেন দেবে, তার সঙ্গে সঙ্গে এদের কিন্তু মাত্রীয় যে সংকেতগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। কোয়েশ্চেন নাম্বার 64 কি রয়েছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 64 এ বলছে বিক্ষিপ্ত প্রতিফলনের সূত্র, মানে বিক্ষিপ্ত প্রতিফলন যেটা হচ্ছে, বিক্ষিপ্ত প্রতিফলনে কি প্রতিফলনের সূত্রটা মেনে চলছে নাকি মেনে চলছে না, নাকি কখনো মানছে আবার কখনো মানছে না, নাকি কোনোটাই নয়। আমরা জানি যে বিক্ষিপ্ত প্রতিফলন যেটা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু লাইট যে রে গুলো সেটা কিন্তু একটা আনইভেন সারফেসের উপরে এসে পড়ছে। ঠিক আছে, একটা আনইভেন সারফেসের উপরে এসে পড়ছে, তার ফলে কি হচ্ছে রে গুলো আসছে ঠিকই, ঠিক আছে, লাইট রে গুলো কিন্তু সরল রেখাতেই আসছে, কিন্তু যেহেতু আমাদের যে সারফেসটা যেহেতু আনইভেন বা আমাদের যে সারফেসটা যেহেতু কিন্তু কি হচ্ছে না এবড়ো খেবড়ো, সেই জন্য কি হচ্ছে না সেটা কিন্তু একই দিকে না গিয়ে এটা কিন্তু যে কোনো দিকে কিন্তু চলে যেতে পারে, যে কোনো দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, একই দিকে না গিয়ে যে কোনো দিকে চলে যাচ্ছে, তার ফলে কিন্তু সেটাকে আমরা বলছি বিক্ষিপ্ত প্রতিফলন। ঠিক আছে, এই বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু কোনো বস্তুকে দেখতে পাচ্ছি বা আমরা কোনো মানুষকে দেখতে পাচ্ছি বা কোনো কিছুকে আমরা দেখতে পাচ্ছি কিসের জন্য, বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই। ঠিক আছে, তাহলে এখানে দেখছি যে বিক্ষিপ্ত প্রতিফলন কিন্তু প্রতিফলনের সূত্রটা মেনে চলছে না। ঠিক আছে, বিক্ষিপ্ত প্রতিফলন কিন্তু প্রতিফলনের সূত্র মানছে না। তার মানে সেখানে আপতন কোণ এবং প্রতিফলন কোণটা কিন্তু সেখানে সমান হচ্ছে না। ঠিক আছে, আপতন কোণ এবং প্রতিফলন কোণটা কিন্তু সেখানে সমান হচ্ছে না, তো সেই জন্য কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন কিন্তু প্রতিফলনের সূত্র মানছে না। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 65 বলছে কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক। তাহলে আমরা জানি শব্দ বা যেটা আমাদের সাউন্ড, এটার জন্য কিন্তু এই যে সাউন্ড এর কিন্তু কোন একটা মিডিয়ামের প্রয়োজন হচ্ছে, সাউন্ডকে বয়ে নিয়ে যাওয়ার জন্য কোন একটা মিডিয়ামের প্রয়োজন হচ্ছে। যেমন লাইট কোনো মিডিয়ামের কিন্তু উপর ডিপেন্ডেন্ট নয়,
লাইট কিন্তু মিডিয়ামের উপর কোনোভাবে ডিপেন্ডেন্ট নয়, তার মানে লাইট কিন্তু শূন্য মাধ্যমেও কিন্তু যাতায়াত করতে পারে। সেই জন্যই কিন্তু আমরা অনেক দূরে বা কোটি কোটি মাইল দূরে কোন একটা স্টার বা কোন একটা তারার আলোকে আমরা মিটমিট করতে দেখি, ঠিক আছে। সেই জন্যই তার কারণটা হচ্ছে কি, কারণ লাইট হচ্ছে গিয়ে মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, তার মানে সে কোনো মিডিয়ামের উপর নির্ভর করছে না, ঠিক আছে। কিন্তু সাউন্ড কিন্তু মিডিয়াম ডিপেন্ডেন্ট, তার মানে সাউন্ডকে নিয়ে যাওয়ার জন্য বা সাউন্ডকে বয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কোনো মিডিয়াম বা কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো তাহলে কোন মাধ্যমের মধ্যে শব্দের গতিবেগ সর্বাধিক হচ্ছে। এখানে অপশনগুলো দেওয়া রয়েছে দেখো, পেট্রোল, বাতাস, কাঠ, জল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোল আর জল এই দুটো হচ্ছে কি লিকুইড মিডিয়াম, বাতাস হচ্ছে কি গ্যাসিয়াস মিডিয়াম, আর এটা হচ্ছে কাঠ হচ্ছে সলিড। তাহলে আমরা জানি যে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোন মিডিয়ামের মধ্যে, না কঠিন বা হচ্ছে সলিডের মধ্যে দিয়ে শব্দের গতিবেগ কিন্তু সবচেয়ে বেশি। তাহলে রাইট অ্যান্সারটা এখানে কি হয়ে যাবে, রাইট অ্যান্সারটা কিন্তু অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার এখানে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এখানে কিন্তু তোমাদেরকে সরাসরি কঠিন, তরল বা গ্যাসীয় মাধ্যম না দিয়ে দেখো এইভাবে কিন্তু দিয়ে দিল। তাহলে সেখানে আমাদের কিন্তু অপশনগুলো দেখে ভালো করে বুঝে নিতে হবে যে কোনটা কঠিন মাধ্যম, কোনটা তরল মাধ্যম বা কোনটা কিন্তু গ্যাসীয় মাধ্যম। আর এইটা কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে শব্দ পরিবহনের জন্য বা শব্দ চলাচল করার জন্য কোন একটা মিডিয়ামের কিন্তু খুবই প্রয়োজন। সেই জন্য কিন্তু আমরা চাঁদে গেলে কোনো রকম কোনো কথা বলতে পারি না বা কথা শুনতে পাই না। আবার কি কোনো একটা দূরে কোনো গ্রহে বা কোনো নক্ষত্রে যদি কোনো বিস্ফোরণ ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা তার কিন্তু শব্দ পাই না, ঠিক আছে। কারণ সব তার অন্য একটা গ্রহ বা অন্য একটা নক্ষত্র এবং পৃথিবীর মাঝখানে কিন্তু বেশিরভাগ স্থানটাই শূন্য। তাহলে শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু কি হচ্ছে না, কোনো শব্দ চলাচল করতে পারছে না, ঠিক আছে। এবং আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে আমাদেরকে, যে শব্দের গতিবেগ কিন্তু আলোর গতিবেগের থেকে অনেক কম, ঠিক আছে। শব্দের গতিবেগ আলোর গতিবেগের থেকে অনেকটাই কম। সেই জন্যই কিন্তু আমরা যখন এই যে বিদ্যুৎ চমকাচ্ছে বা বাজ পড়ছে সেক্ষেত্রে কিন্তু ওই আলোটা আগে দেখতে পাচ্ছি এবং তার অনেক পরে কিন্তু শব্দটা আমরা শুনতে পাচ্ছি। তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, নেক্সট কোয়েশ্চেন রয়েছে 66, কোয়েশ্চেন নাম্বার 66 বলছে সমতল দর্পণে আপতন কোণ আই হলে চ্যুতি কোণ কত হবে, চ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত হবে। তাহলে এখানে অপশনগুলো দেওয়া রয়েছে দেখো, 90 ডিগ্রি, আচ্ছা আই ইন্টু 90 ডিগ্রি মাইনাস 1, 180 ডিগ্রি মাইনাস 2i দেওয়া রয়েছে। আচ্ছা এবারে দেওয়া রয়েছে দেখো 90 ডিগ্রি মাইনাস 2i, 180 ডিগ্রি প্লাস 2i। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে। তাহলে চ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা কিভাবে আমরা বের করব সেটা একটু আমরা খালি দেখে নেব, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের একটা সমতল সারফেস বা দর্পণ, যাই হোক, ঠিক আছে। এবারে এখানে আমরা কি করলাম না, কিছু আপতিত রশ্মি কিন্তু আমরা এইভাবে একটা আপতিত রশ্মি এসে এইভাবে পড়ছে, ঠিক আছে। আপতিত রশ্মিটা এইভাবে পড়লো এবং সেটা কিন্তু প্রতিফলিত হচ্ছে কিন্তু এইভাবে, ঠিক আছে। আচ্ছা এইভাবে সে কিন্তু প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে, আপতিত হচ্ছে এবং প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে। আর তার মাঝখানে এইটা হচ্ছে কি আমাদের অভিলম্ব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অভিলম্ব। তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি এবং এটা হচ্ছে আমাদের অভিলম্ব। এবং আমরা যদি দেখি যে এখানে হচ্ছে আমাদের আপতন কোণ, এইটা হচ্ছে আমাদের আপতন কোণ বা আই, যেটা এখানে আমাদেরকে বলে দিয়েছে যে আপতন কোণ আই। এবং আমরা দেখব যে প্রতিফলন কোণ বা এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, প্রতিফলন কোণটা আমাদের কিন্তু এখানে হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে আমাদের আর, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে আমাদের আর। আমরা জানি যে আপতন কোণ সমানই হচ্ছে প্রতিফলন কোণ, তার মানে আমরা লিখতে পারবো যে কোণ আই ইজ ইকুয়ালস টু এখানে প্রতিফলন কোণ বা ইনসিডেন্ট যেটা আমাদের অ্যাঙ্গেল তার সঙ্গে রিফ্লেকশন অ্যাঙ্গেলটা কিন্তু ইকুয়াল হয়, ঠিক আছে। ভালো করে একটু বোঝার চেষ্টা করবে যে চ্যুতি কোণটা কিভাবে আসছে। দেখো এখানে কিন্তু আমি তোমাদেরকে জাস্ট অপশনটা বলে দেবো এবং তারপরে কিন্তু এগিয়ে যেতে পারি, কিন্তু কিভাবে হচ্ছে সেটা যদি তোমরা একবার বুঝে নিতে পারো তাহলে কিন্তু আর তোমাদেরকে ওইভাবে মুখস্থ করার কিন্তু দরকার পড়বে না, তোমরা কিন্তু সেখান থেকে নিজেরাই কিন্তু অ্যান্সারটা করে নিতে পারবে, ঠিক আছে। চলো তাহলে আশা করি এতটা বোঝা গেল যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং এটা হচ্ছে আমাদের অভিলম্ব, আর আই হচ্ছে আমাদের আপতন কোণ এবং আর হচ্ছে আমাদের কিন্তু প্রতিফলন কোণ। আমি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কালার দিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের। চলো এইবারে যদি আমরা ধরি যে এইখানটায় আমাদের যদি কোন রকম কোনো কি হতো না, কোন রকম কোনো যদি আমাদের এখানে ধরো দর্পণ নাই থাকতো, ঠিক আছে। এইটা যদি আমাদের এখানে নাই থাকতো তাহলে কি হতো না, এই যে রেটা আসছিল এইভাবে, আমরা জানি যে লাইট সবসময়
সোজা পথে বা সরলরেখা বরাবর যাওয়ার চেষ্টা করে, তাহলে এই লাইট কিন্তু এইভাবে সরলরেখা বরাবর যেতে পারতো, ঠিক আছে, যদি আমাদের এই এখানে ব্যারিয়ারটা না থাকতো, বাধাটা যদি না থাকতো, ঠিক আছে, তাহলে লাইটটা এই সোজা রাস্তা বরাবর বেরিয়ে চলে যেত। সেক্ষেত্রে দেখো এইখানে একটা কিন্তু অ্যাঙ্গেল উৎপন্ন হতো, এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা, এটাই কিন্তু আমাদের চ্যুতিকোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আমরা এটাকে বলবো, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা এটাই হচ্ছে কিন্তু আমাদের চ্যুতিকোণ। এটাকে আমরা কি দিয়ে ডিনোট করব? এটাকে আমরা ডেল্টা দিয়ে ডিনোট করব, ঠিক আছে, ডেল্টা দিয়ে ডিনোট করব অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এইবারে দেখো আমাদেরকে এই ডেল্টাটাই বের করতে বলেছে, তাহলে আমাদের এই ডেল্টা ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, ভালো করে একটু খেয়াল করে দেখো দেখি। ডেল্টা ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো? আমরা জানি একটা সরল রেখা বরাবর, এই যে দেখো এই যে রেড লাইনটা এবং তারপর যে ডটেড লাইনটা, এটা একটা সরল রেখা হয়েছে, একটা সরল রেখা উৎপন্ন করেছে। তাহলে আমরা জানি একটা সরল রেখা বরাবর কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? একটা সরল রেখা বরাবর 180 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, 180 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটুকু আমরা জানি যে এইটা হচ্ছে আই এবং এইটা হচ্ছে আর, এবং আমাদেরকে এই ডেল্টাটা বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো আই ইজ ইকুয়ালস টু আর দেওয়া রয়েছে আমাদেরকে, সেক্ষেত্রে আমরা লিখতেই পারি যে এইটা মাইনাস, আচ্ছা আমি জাস্ট একটু নিচে লিখে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। ডেল্টা ইজ ইকুয়ালস টু, তাহলে আমি বললাম 180 ডিগ্রি, একটা সরলরেখার উপরে 180 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে, মাইনাস, তাহলে আমরা এইটুকুটা বের করব, এই দুটোর মান আমরা জানি, তাহলে মাইনাস আমরা কি করব এখানটায় দেখে নাও, এখানে আই প্লাস আর, ঠিক আছে, এটা হচ্ছে আই প্লাস আর, এই দুটোর আমরা কিন্তু এই যে এই দুটোর কিন্তু আমরা ভ্যালু জানি অলরেডি, ঠিক আছে, আমাদেরকে শুধুমাত্র এইটা বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা আবার এখানে দেখছি কি আই ইজ ইকুয়ালস টু আর দেওয়া রয়েছে, তাহলে আমরা এখানে লিখতেই পারি 180 ডিগ্রি মাইনাস 2i, ঠিক আছে, 2i আমরা লিখতেই পারি 180 ডিগ্রি মাইনাস 2i। তাহলে দেখো এখানে কিন্তু আমরা অপশনটা পেয়ে গেলাম, ঠিক আছে, অপশন বি হয়ে গেল আমাদের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা চ্যুতিকোণ, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা চ্যুতিকোণ। আচ্ছা ধরো এইটা আমাদের অপশনে নেই, তাহলে অপশনটা এরকম আমাদের দিতে পারে, ভালো করে একটু খেয়াল করতে হবে। দেখো পাই মাইনাস কিন্তু 2iও দিতে পারে, পাই আমরা জানি 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই লিখতে পারি আমরা, ঠিক আছে, রেডিয়ান, ওই যে আমরা অ্যাঙ্গেল গুলো দেখেছি, তাহলে পাইও দিতে পারে এখানটায়। তাহলে সেক্ষেত্রে কিন্তু 180 ডিগ্রি মাইনাস 2i না দিয়ে পাই মাইনাস 2iও কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো সেই জন্য এই জিনিসটা একটু ভালো করে দেখে নিতে হবে। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হলো যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা আমরা কিভাবে বের করছি, বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা কেন 180 ডিগ্রি মাইনাস 2i হচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা বা এই ইমেজটা একটু ভালো করে মাথার মধ্যে রাখবে, তাহলে দেখবে খুব সহজে কিন্তু এগুলো বুঝতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, 67 এর কোয়েশ্চেন আমাদের বলছে কোন মাধ্যমে আলোর গতিবেগ সবচেয়ে বেশি হয়? আমরা জানি এটা একদম ইজি কোয়েশ্চেন যে আলোর গতিবেগ সবচেয়ে বেশি হচ্ছে কোন মাধ্যমের মধ্যে? আলোর গতিবেগ সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে আমাদের শূন্য মাধ্যমের মধ্যে, আলোর গতিবেগ সবচেয়ে বেশি হচ্ছে শূন্য মাধ্যমের মধ্যে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার, শূন্য মাধ্যমের মধ্যে আলোর গতিবেগ, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে তাহলে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 68 কি রয়েছে বলছে দেখো প্রতিসরাঙ্ক একটি, প্রতিসরাঙ্ক, তাহলে প্রতিসরাঙ্ক কি, ঠিক আছে, বা রিফ্রাক্টিভ ইন্ডেক্স আমরা যাকে বলছি, প্রতিসরাঙ্ক বা রিফ্রাক্টিভ ইন্ডেক্স আমরা যাকে বলছি। অপশনগুলো কি দিয়েছে দেখো, বলছে মাত্রাযুক্ত রাশি, মাত্রাহীন রাশি, দ্বিমাত্রিক রাশি, নাকি কোনোটাই নয়। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাবে, প্রতিসরাঙ্ক বা রিফ্রাক্টিভ ইন্ডেক্সের কথা বলেছে। তাহলে দেখো প্রতিসরাঙ্ক বা রিফ্রাক্টিভ ইন্ডেক্স কিন্তু একটা মাত্রাহীন রাশি, তার কারণ কি হচ্ছে আমরা জানি যে রিফ্রাক্টিভ ইন্ডেক্স ইকুয়ালস টু কি হচ্ছে, রিফ্রাক্টিভ ইন্ডেক্স কিন্তু একটা অনুপাত, কিসের অনুপাত? শূন্য মাধ্যমে, ঠিক আছে, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, এবং ঠিক তার নিচেই থাকবে কি রিফ্রাক্টিভ ইন্ডেক্স, যদি আমরা বলি রিফ্রাক্টিভ ইন্ডেক্স যদি আমরা বলি, আমরা দেখে নেব রয়েছে সেখানে সি বাই ভি, ঠিক আছে, সি বাই ভি। তাহলে সি হচ্ছে কি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে সি, আর ভি হচ্ছে গিয়ে কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে আলোর গতিবেগ, কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে আলোর গতিবেগ। তাহলে রিফ্রাক্টিভ ইন্ডেক্স হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং কোনো একটা বিশেষ মাধ্যমে আলোর গতিবেগের একটা অনুপাত, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটোই হচ্ছে গতিবেগ, তাহলে গতিবেগের যে রাশিগুলো রয়েছে দুটোই কিন্তু সমান, তো সেই জন্য এখানে কিন্তু এটা একটা মাত্রাহীন রাশি কিন্তু হয়ে যাচ্ছে, সেই জন্য এটা কিন্তু একটা মাত্রাহীন রাশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে গতিবেগের দুটোই কিন্তু একক একই হয়ে যাবে, গতিবেগের একক কিন্তু সেম, তার মানে উপরে এবং নিচে গতিবেগের এককগুলো কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, কেটে যাবে, তো সেই জন্য এর কিন্তু কোনো মাত্রা থাকছে না, ঠিক আছে।
এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। রিফ্রাক্টিভ ইন্ডেক্স সমান কি মনে রাখতে হবে, c/v, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ আর কোন একটা বিশেষ মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু আলোর গতিবেগের একটা অনুপাত। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, স্নেলের সূত্র। স্নেলের সূত্রটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। স্নেলের সূত্র থেকে জানা যায় আপতন কোণ I এবং প্রতিসরণ কোণ, ঠিক আছে, R হলে তাহলে স্নেলের সূত্র কোনটা হবে, স্নেলের সূত্র কোনটা হবে আমাদেরকে বলে দিয়েছে আপতন কোণ I এবং প্রতিসরণ কোণ। আপতন কোণ I এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের একটা প্রতিসরণ, ঠিক আছে, এটা হচ্ছে আমরা বলবো যে রেয়ারার মিডিয়াম আর এটা হচ্ছে আমাদের ডেন্সার মিডিয়াম আমরা ধরে নিলাম। তাহলে প্রতিসরণ যদি আমরা দেখি কিভাবে হচ্ছে, প্রতিসরণ কিভাবে হচ্ছে আমাদের, যে এখান থেকে একটা কিন্তু আলোক রশ্মি, এখানে আপতিত আলোক রশ্মি আসছে, ঠিক আছে, আপতিত আলোক রশ্মিটা এইভাবে আসছে, ঠিক আছে, এবং তার কিন্তু যাওয়ার কথা সোজা হবে, তার কিন্তু যাওয়ার কথা সোজা হবে। লাইট সবসময় একদম স্ট্রেট লাইন বা সরলরেখা বরাবর চলছে, তাহলে তার এগিয়ে যাওয়ার কথা সোজা হবে, কিন্তু যেহেতু এখানের থেকে এই মাধ্যমটা একটু ঘন, তো সেই জন্য সে হচ্ছে সোজাভাবে না গিয়ে কি করবে, একটু অভিলম্বের দিকে সরে আসবে। তার মানে তার যাওয়ার কথা ছিল কোন দিকে, তার যাওয়ার কথা ছিল কিন্তু এই বরাবর, তার যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু সে কিন্তু সরে আসবে একটু অভিলম্বের দিকে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি আমাদের I, এইটা হচ্ছে কি আমাদের I এবং এইটা আমাদের হয়ে যাচ্ছে কি, এইটা আমাদের হয়ে যাচ্ছে R। তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো রাইট অ্যান্সারটা কি হয়ে যাবে। রাইট অ্যান্সারটা আমরা জানি যে সাইন I বাই সাইন R, এইটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ সাইন I বাই সাইন R সমান ধ্রুবক। এই ধ্রুবকটাকে কিন্তু আমরা মিউ দিয়ে ডিনোট করছি, ধ্রুবকটাকে কিন্তু আমরা মিউ দিয়ে ডিনোট করছি, ঠিক আছে, যেটাকে আমরা বলছি রিফ্রাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক। ঠিক আছে, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হচ্ছে ধ্রুবক। আমরা এটা পড়েছি স্নেলের সূত্র, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কিন্তু ধ্রুবক হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 70 বলছে স্নেলের সূত্র থেকে পাওয়া ধ্রুবক, স্নেলের সূত্র থেকে পাওয়া ধ্রুবক প্রতিসরাঙ্কের মান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করছে কিনা। আচ্ছা, কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়বে। কোয়েশ্চেনটা কি বলছে, বলছে স্নেলের সূত্র, আমরা এখনই দেখলাম যে স্নেলের সূত্রে কি বলছে যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কিন্তু ধ্রুবক, এবং সেই ধ্রুবকটাকে আমরা কি বললাম, মিউ দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, পাওয়া ধ্রুবক প্রতিসরাঙ্কের মান, ধ্রুবক প্রতিসরাঙ্কের মান বা রিফ্রাক্টিভ ইন্ডেক্সের আমরা এখানে কথা বলছি। ঠিক আছে, রিফ্রাক্টিভ ইন্ডেক্সের কথা বলছি। বলছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য তথা বর্ণের উপর কিভাবে নির্ভর করছে নাকি নির্ভর করছে না। তার মানে কোনো একটা বিশেষ বর্ণের আলো বা কোনো একটা বিশেষ তরঙ্গ দৈর্ঘ্যের একটা লাইট, তার সঙ্গে এই মিউর হচ্ছে তোমাকে কিন্তু তার রিলেশনটা কি সেটা কিন্তু এস্টাবলিশ করতে বলা হচ্ছে, যে তার উপরে কি মিউ কোনোভাবে ডিপেন্ড করছে বা সেই লাইটের উপরে কি মিউর মান কোনোভাবে ডিপেন্ড করছে, সেটা তোমাদেরকে বলতে হবে। তাহলে অপশনগুলো দেখো, বলছে যে নির্ভর করে, নির্ভর করে না, নির্ভর করতেও পারে আবার নাও করতে পারে, নাকি কোনোটাই নয়। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখে নেব যে এই ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যের কথা যেহেতু বলা হচ্ছে, তাহলে আমরা সেই একদম যে প্রাইমারি কালারগুলো বা আমরা দেখে নেব যে সূর্যের যে সাদা রং সেটা 7টা রঙে ভেঙে গিয়ে ভিবজিওর কালারটা তৈরি করছে বা ভিবজিওর তৈরি করছে, আমরা যেটাকে বাংলাতে বলি বেনিয়া সহকলা বা ওই রামধনু যে কালারটা তৈরি করছে, তাই না। তাহলে সেক্ষেত্রে আমরা জানি সেই যে কালারগুলো তৈরি হচ্ছে তার মধ্যে ভায়োলেট বা ভি, ঠিক আছে, আচ্ছা ভায়োলেট বা ভি, ঠিক আছে, এই ভায়োলেট কি হচ্ছে এবং আর কে থাকছে না, রেড, একদম দুটো কিন্তু এন্ডে থাকছে, ভায়োলেট আর রেড দুটো কিন্তু দুটো এন্ডে থাকছে। ঠিক আছে, তার মানে একদম প্রথমে থাকছে ভিবজিওর আমরা বলছি আর একদম শেষে থাকছে রেড। তাহলে আমরা জানি এই রেডের কিন্তু ওয়েভলেন্থ, এই রেডের ওয়েভলেন্থ কত হয়ে যাচ্ছে, রেডের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি। ঠিক আছে, রেডের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি, তার মানে এর কিন্তু রেডের ওয়েভলেন্থটা যদি আমরা দেখে নিই, এটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 700, ঠিক আছে, ন্যানোমিটার, এটা কিন্তু নিয়ার অ্যাবাউট 700 ন্যানোমিটার। আর ভায়োলেটের যদি আমরা দেখি সবচেয়ে কম হয়ে যাচ্ছে, তাহলে এর কিন্তু নিয়ার অ্যাবাউট 390 ন্যানোমিটার অর সামথিং এরকম হবে। ঠিক আছে, রেড আর ভায়োলেটের। তাহলে এটা হচ্ছে তাদের কিন্তু ওয়েভ লেন্থটা বা তরঙ্গ দৈর্ঘ্যের কথা কিন্তু আমি বলছি এখানটা। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলছি। এখানে আমাদেরকে বলছি যে ধ্রুবক প্রতিসরাঙ্ক, তার মানে আমরা এখানে মিউ যেটা একটু আগেই বললাম, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই যে ওয়েভ লেন্থ এটা কিন্তু মিউর সঙ্গে বা প্রতিসরাঙ্কের সঙ্গে একদম ব্যস্ত সম্পর্কে রয়েছে, একদম ব্যস্ত সম্পর্কে রয়েছে। ঠিক আছে,
তার মানে এখানে অ্যাকচুয়াল অ্যান্সারটা যেটা আমাদের হয়ে যাবে সেটা হচ্ছে নির্ভর করে, ঠিক আছে, সরি সেটা হচ্ছে আমাদের নির্ভর করছে, ঠিক আছে, নির্ভর করছে অবশ্যই করে। তাহলে মিউর সঙ্গে ওয়েভলেন্থ সেটা কিন্তু ব্যস্ত সম্পর্কে রয়েছে। তার মানে রেড যেটা হচ্ছে যার ওয়েভলেন্থ সবচেয়ে বেশি তার কিন্তু এই প্রতিসরাঙ্কের মান সবচেয়ে কম, ঠিক আছে, তার প্রতিসরাঙ্কের মান সবচেয়ে কম। আবার ভায়োলেট যেটার হচ্ছে কি ওয়েভলেন্থ সবচেয়ে কম তার কিন্তু মিউর মান সবচেয়ে বেশি, ঠিক আছে। তাহলে সেইটাই মনে রাখতে হবে যে এই মিউ বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা কিন্তু ওয়েভলেন্থের সঙ্গে রিভার্স, ঠিক আছে, রিভার্স বা হচ্ছে একদম ব্যস্ত সম্পর্কে রয়েছে, ঠিক আছে। চলো, আশা করি বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসছি। কোয়েশ্চেন নাম্বার 71 কি রয়েছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 71 বলছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে অপশনগুলো কি দিয়েছে দেখো। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলেছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কথা এখানে বলা হচ্ছে। বলছে সব আলো প্রতিফলিত হয়, আংশিক প্রতিফলিত হয়, সব আলো শোষিত হয়, নাকি কোনোটাই নয়। তাহলে আমরা জানি যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যার জন্য কিন্তু কি হচ্ছে না কোনো পদ্ম পাতার উপরে শিশিরটা চকচক করছে বা হিরেটা চকচক করছে, ঠিক আছে, বা আমরা দেখছি যে মরিচিকা বা মিরেজ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখছি কি তাহলে যে চকচক করছে তার কারণটা কি, তার কারণ হচ্ছে সমস্ত লাইট বা সমস্ত আলো কিন্তু এখান থেকে প্রতিফলিত হচ্ছে, সমস্ত আলো কিন্তু এর মধ্যে থেকে প্রতিফলিত হচ্ছে। সেই জন্যই কিন্তু এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা ঘটছে, ঠিক আছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এইটা কিন্তু ঘটছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। তাহলে লাইটের যে এই প্রপার্টিজ গুলো কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে মাথায় রাখতে হবে। তার কারণ লাইটটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। লাইটের মধ্যে অনেক কিছু রয়েছে, লাইটের প্রপার্টিজ গুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। তার যে রিফ্লেকশন রয়েছে, রিফ্র্যাকশন রয়েছে, ঠিক আছে, এগুলো ভালো করে মনে রাখতে হবে। তারপরে আমাদের রয়েছে স্ক্যাটারিং রয়েছে, মানে বিচ্ছুরণ রয়েছে, এখানে কোথায় কি রয়েছে, এবং আমাদের সবচেয়ে যেটা খুব ভালোভাবে মনে রাখতে হবে সেটা কিন্তু আমাদের যে রিয়েল লাইফ ইনসিডেন্ট গুলো বা যেটা আমরা আমাদের চারপাশে দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। যেমন আকাশের রং নীল হচ্ছে কেন, বা সূর্যোদয় সূর্যাস্তের সময় আকাশের রংটা গোলাপি হয়ে যাচ্ছে কেন বা লাল হয়ে যাচ্ছে কেন, তার সঙ্গে সঙ্গে রামধনু কেন তৈরি হচ্ছে, এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু একটু আমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে। এর মধ্যে থেকেই কোয়েশ্চেন গুলো দেবে এবং এর মধ্যে থেকেই তোমাদের কোয়েশ্চেন গুলো আসবে। যেইভাবে কিন্তু এক্সপ্লেন আমি করে দিচ্ছি আশা করি তোমাদের ক্লিয়ার হচ্ছে, এবং তোমরা কিন্তু জানাবে যে অন্যান্য কোনো টপিকের উপর তোমাদের কিন্তু এইভাবে ক্লাসের প্রয়োজন কিনা, এবং তোমরা জানাবে যে এক্সপ্লেনেশনটা যেটা দিচ্ছি, ঠিক আছে, তোমাদের এক্সপ্লেনেশনটা ভালো লাগছে কিনা। তো চলো দেখে নিই নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের। আচ্ছা 72 কি রয়েছে কোয়েশ্চেন নাম্বার। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে। তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসার জন্য কত সময় লাগছে এটা কিন্তু আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, এটা কিন্তু আর বেশি কিছু বলার দরকার নেই। আশা করি তোমাদের প্রায় 8 মিনিট মতো সময় লাগছে, 8.3 মিনিট এখানে দেওয়া রয়েছে দেখো। তাহলে 8 মিনিট মতো কিন্তু সময় আসছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসছে। তার মানে একটা জিনিস ভেবে দেখো, যদি কোনো কারণে সূর্যের আলোটা কোনোদিন নিভে যায়, ঠিক আছে, সূর্য যেটা আমাদেরকে লাইট দিয়ে যাচ্ছে, সূর্যের আলোটা যদি কোনোদিন নিভে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু হঠাৎ করে বুঝতে পারবো না। তার জন্য কিন্তু আমাদেরকে 8 মিনিট অপেক্ষা করতে হবে, ঠিক আছে। 8 মিনিট পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে সূর্যের আলোটা নিভে গেছে, ঠিক আছে। তার মানে যে লাইটটা আমরা এখন দেখছি সেটা কিন্তু অলরেডি পাস্ট, ঠিক আছে, সূর্য থেকে অনেক আগে কিন্তু সেটা বেরিয়ে এসছে, আমরা কিন্তু অনেক পরে সেটাকে দেখতে পাচ্ছি। তাহলে ভাবো সূর্য যেটা আমাদের একদম নিয়ারেস্ট স্টার বা নিয়ারেস্ট নক্ষত্র, ঠিক আছে, এটাকে আমরা বলছি, তার থেকে লাইট আসছে যদি আমাদের 8 মিনিট বা সময় লেগে যাচ্ছে, তাহলে যেগুলো কোটি কোটি দূরে রয়েছে, যে তারাগুলোকে আমরা রাতের আকাশে মিট করতে দেখি, তাহলে সেগুলো কত সময় লাগছে সেখান থেকে আমাদের লাইট আসতে, এবং তার লাইটগুলো আমরা কত পরে দেখতে পাচ্ছি। হয়তো দেখা যাবে এমনও অনেক স্টার রয়েছে বা এমন অনেক নক্ষত্র রয়েছে যেগুলো অলরেডি কিন্তু ধ্বংস হয়ে গেছে বা অলরেডি কিন্তু সেগুলো ডিস্ট্রয় হয়েছে, তাদের কোনো অস্তিত্বই নেই, তার লাইটটাও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। তার কারণ কি, লাইট তো অলরেডি চলে এসেছে, ঠিক আছে, সেটা তো সে ছেড়ে দিয়েছে, তারপরে হয়তো সেটা ধ্বংস হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা লাইটটা কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু সে স্টারটা হয়তো এক্সিস্টই করছে না এখন, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। কোয়েশ্চেন নাম্বার 73 কি বলছে, দুটি সমতল দর্পণ পরস্পর সমকোণে থাকলে তাদের সামনে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্বের সংখ্যা হবে। তাহলে এটা কিন্তু তোমরা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের এখানে একটা ফর্মুলা রয়েছে, তোমরা জানো যে দুটো সমতল দর্পণ
90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, দুটো সমতল দর্পণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, তাহলে তাদের মধ্যে কত কোণ উৎপন্ন হবে, তাই তো? তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে এখানে আমাদের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে প্রতিবিম্বের সংখ্যা এটাকে আমরা ধরবো n ইজ ইকুয়ালস টু, তাহলে n ইজ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা মাইনাস 1। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এই ফর্মুলাতে আমরা বসিয়ে দেবো, আমাদেরকে প্রতিবিম্বের সংখ্যা বের করতে বলেছে। তাহলে এখানে আমাদের জানি যে থিটাটা ইজ ইকুয়ালস টু দিয়ে দিয়েছে 90 ডিগ্রি, আমাদেরকে দিয়ে দিয়েছে যে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি দিয়ে দিয়েছে। তাহলে এখানে আমরা বসিয়ে দিলেই কিন্তু পেয়ে যাব, তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 90 ডিগ্রি মাইনাস 1। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি কত হচ্ছে, 4 মাইনাস 1 হয়ে যাচ্ছে ইজ ইকুয়ালস টু 3 হয়ে যাচ্ছে। ভালো করে খেয়াল করলে দেখবে, ঠিক আছে। তাহলে তিনটে কিন্তু প্রতিবিম্ব গঠিত হবে। এইভাবে কিন্তু এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু যে কোনো কি করতে পারি, যে কোনো কোণের, ঠিক আছে, আমরা কিন্তু প্রতিবিম্বের সংখ্যা নির্ণয় করে ফেলতে পারি, যে কোনো কোণের কিন্তু প্রতিবিম্বের সংখ্যা নির্ণয় করে ফেলতে পারি এই ফর্মুলা কাজে লাগিয়ে। বা আমাদেরকে যদি প্রতিবিম্বের সংখ্যা দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা কোণটাও বের করে নিতে পারবো, ঠিক আছে। যদি আমাদেরকে কোণটা বের করতে বলে, প্রতিবিম্বের সংখ্যা দিয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সেটাও বের করতে পারবো। তাহলে এই যে ফর্মুলাটা, এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই ধরনের একটা কোয়েশ্চেন কিন্তু অবশ্যই করে তোমরা এক্সামে পাবে। তো সেই জন্য এখানে আমাদেরকে প্রতিবিম্বের সংখ্যা বের করতে বলুক বা আমাদেরকে কিন্তু কোণ বের করতে বলুক, সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এন আর থিটাটা আমি আরেকবার তোমাদের জন্য লিখে দেওয়ার চেষ্টা করছি। এন ইজ ইকুয়ালস টু কি হচ্ছে বলো দেখি, প্রতিবিম্বের সংখ্যা, ঠিক আছে। এন ইজ ইকুয়ালস টু প্রতিবিম্বের সংখ্যা, ঠিক আছে। আর থিটা ইজ ইকুয়ালস টু এখানে কি হয়ে যাচ্ছে বলো দেখি, কোণ। থিটা ইজ ইকুয়ালস টু কোণ, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদেরকে 90 ডিগ্রি বা সমকোণ দিয়ে দিয়েছিল। এই যে সমকোণ সমান আমরা জানি 90 ডিগ্রি, আর এখানে প্রতিবিম্বের সংখ্যাটা হয়ে যাচ্ছে n, ঠিক আছে। তাহলে আমাদেরকে প্রতিবিম্বের সংখ্যা বের করতে বলুক বা আমাদেরকে কোণ বের করতে বলুক, আমরা কিন্তু এই ফর্মুলাকে কাজে লাগিয়ে সবকিছু বের করে আনতে পারবো। আচ্ছা, চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 74 কি রয়েছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 74 কি রয়েছে দেখো, এখনই কিন্তু আমি বলছিলাম তোমাদেরকে কোয়েশ্চেন নাম্বার 74 এ কিসের কোয়েশ্চেন দিয়েছে দেখো, বলছে মরীচিকা। এই যে মরীচিকা বা মিরেজ, এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? মরীচিকা বা মিরেজ আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের কোথায়? মরুভূমি অঞ্চলে, ঠিক আছে। মরীচিকা আমরা দেখতে পাচ্ছি মরুভূমি অঞ্চলে। সেখানে আমরা জানি যে যখন গরম হয়ে যাচ্ছে, উত্তপ্ত হয়ে যাচ্ছে বালিটা, তখন তার যে একদম কাছের যে বায়ুটা রয়েছে সেটা কিন্তু কি হয়েছে, হালকা হয়ে যাচ্ছে। এর ফলে তার যে ওপরের বায়ুটা বা ওপরের স্তরের বায়ুটা সেটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে। তাহলে সেই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন লাইটটা এসে পড়ছে, তখনই কিন্তু এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ঘটনাটা ঘটছে। সবসময় মনে রাখতে হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটতে গেলে লাইটটা কিন্তু অবশ্যই করে আমাদেরকে কি করতে হবে না, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম বা ডেন্সার মিডিয়াম টু রেয়ারার মিডিয়ামে কিন্তু আসতে হবে, না হলে কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না, ঠিক আছে। লাইটকে অবশ্যই করে ডেন্সার মিডিয়াম বা ঘন মাধ্যম থেকে রেয়ারার মিডিয়াম বা লঘু মাধ্যমে এসে পড়তে হবে, তবে গিয়েই কিন্তু আমরা দেখতে পাবো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এই মরীচিকার মতো ঘটনাগুলো, সেখানে কি হয়, মনে হচ্ছে দূরে তাকিয়ে দেখলে যে জল রয়েছে। তোমরাও অনেক সময় খেয়াল করবে, গরমকালে তোমরা যখন গরম পিচ রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছ বা সাইকেল চালিয়ে যাচ্ছ বা গাড়িতে যাচ্ছ, খেয়াল করে দেখবে অনেক দূরে দেখলে মনে হয় যেন জল জল করছে, মনে হচ্ছে যেন সেখানে জল জমে আছে, কিন্তু কাছে গিয়ে দেখবে সেখানে কিন্তু কিছুই নেই। এই ঘটনাটাই কিন্তু মরুভূমি অঞ্চলে ঘটে। এবং সেখানে যদি কোনো ক্লান্ত বা পরিশ্রান্ত পথিক সে যদি পথ হারিয়ে যায়, তাহলে সে দূরে মনে করে কি যেন জল রয়েছে, সেটার দিকে ছুটে যায় এবং এইভাবে ছুটতে ছুটতে কিন্তু সে কিন্তু অনেক সময় এই গরমের মধ্যে কিন্তু প্রাণ হারিয়ে ফেলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই মরীচিকা যেটা আমরা ঘটনা এতক্ষণ বললাম, সেটা তাহলে এবারে দেখে নেবো কোয়েশ্চেনটা কি বলছে। বলছে সদ্বিম্ব, অসদ্বিম্ব, প্রতিচ্ছবি নাকি প্রতিবিম্ব। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাবে, মরীচিকা হচ্ছে কিন্তু একটা অসদ্বিম্ব। তার মানে এটাকে কিন্তু আমরা কি করতে পারবো না, পর্দায় ফেলতে পারবো না, ঠিক আছে। সদ্বিম্ব এবং অসদ্বিম্বের আমরা পার্থক্যগুলো জানি।
কি রয়েছে বা এর বৈশিষ্ট্যগুলো কি রয়েছে, তাহলে মরীচিকা হয়ে যাচ্ছে কিন্তু একটা অসৎ বিম্ব, ঠিক আছে। এবং মরীচিকাটা হচ্ছে কিসের জন্য বা তৈরি হচ্ছে কিসের জন্য সেটা মনে রাখতে হবে। এটা কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে ঘটছে, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। চলো আজকের সেটের আমাদের একদম লাস্ট কোয়েশ্চেন আমরা চলে আসছি। কোয়েশ্চেন নাম্বার 75 কি বলছে, বলছে সিনেমার পর্দা হওয়া উচিত। তাহলে আমরা সবাই মোটামুটি সিনেমা হলে যাই সিনেমা দেখতে, বিভিন্ন নতুন নতুন সিনেমা কিন্তু রিলিজ করলে আমরা খুব আগ্রহের সঙ্গে সিনেমা দেখতে চলে যাচ্ছি, কিন্তু সেখানে তার পেছনেও যে একটা সায়েন্স রয়েছে বা সেখানেও কিন্তু যে সায়েন্সের একটা অবদান রয়েছে সেটা কিন্তু আমরা অনেক সময় হয়তো ভুলে যাই। চলো তাহলে দেখে নেই, তাহলে রাইট অ্যান্সার এখানে কি হবে। সিনেমার পর্দা হওয়া উচিত সাদা ও অমসৃণ, কালো ও চকচকে, সাদা ও মসৃণ নাকি কালো ও অমসৃণ। তাহলে সিনেমার পর্দাটা কেমন হলে আমাদের কিন্তু খুব সুন্দর লাগবে ছবিগুলো দেখতে, বা আমরা সিনেমা হলে যে কোনো জায়গায় বসে কিন্তু সহজেই পুরো সিনেমাটা খুব সুন্দরভাবে দেখতে পাবো, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। দেখো সাদা এবং অমসৃণ হচ্ছে নাকি কালো এবং চকচকে হচ্ছে, নাকি সাদা ও মসৃণ নাকি কালো ও অমসৃণ। তাহলে আমাদেরকে জানতে হবে যে সিনেমার পর্দাটা হওয়া উচিত সাদা এবং অমসৃণ। সিনেমার পর্দাটা হওয়া উচিত সাদা এবং অমসৃণ, তার কারণ কি, বাকি যদি অপশনগুলো দেওয়া রয়েছে দেখো ভালো করে, সেগুলো যদি আমরা করি তাহলে আমাদের অসুবিধাটা কি হবে। আচ্ছা তাহলে আমি বলে নেই, শেষ থেকে আসছে আমি। দেখো কালো এবং অমসৃণ যদি করা হয়, কালো আমরা জানি কালো রং কি করছে, সমস্ত রংকে কিন্তু অ্যাবজর্ব করে নিতে পারছে। কালো রং সমস্ত রংকে অ্যাবজর্ব করে নিতে পারছে, তার ফলে কালো পর্দার উপরে আমরা যদি সিনেমাটা ফেলি তাহলে হচ্ছে কি কোনো রং কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবো না এবং সিনেমাটা কিন্তু আমরা ভালো করে দেখতেই পাবো না। আবার সেটা যদি হয় কোনো একদম ডার্ক থিম দেওয়া থাকে তার মধ্যে, তাহলে ডার্ক থিম দেওয়া থাকলে তো সেটা আমরা দেখতেই পাবো না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কালো যদি আমরা করি সেটা কিন্তু আমরা ভালোভাবে দেখতে পাবো না। অমসৃণটা অবশ্যই করতে হবে, আর অমসৃণ কেন করতে হবে সেটা আমি আসছি পরে। দেখো সাদা এবং মসৃণ করলে কি হবে, সাদা এবং মসৃণ করলে কি হবে, সাদাটা কিন্তু করা যেতে পারে, তার কারণ আমরা জানি যে সাদা রং সমস্ত রংকে কিন্তু কি করছে, রিফ্লেক্ট করছে, তার ফলে সমস্ত রংকে কিন্তু আমরা খুব সহজে এবং খুব ভালোভাবে খুব প্রমিনেন্টলি কিন্তু সেগুলোকে আমরা বুঝতে পারবো। মসৃণ করে দিলে কি হবে, মসৃণ করে দিলে কিন্তু সেটা কি হয়ে যাবে, চকচকে হয়ে যাবে। তার মানে দেখবে একটা আয়নার উপরে যখন আমরা আলো ফেলি তখন সেটাকে দেখতে কেমন লাগে, আমরা বেশিক্ষণ তার দিকে তাকিয়ে থাকতে পারি না, আমাদের চোখটা ধাঁ দিয়ে যায়। তাহলে মসৃণ করে দিলে কি হবে, চোখ ধাঁ দিয়ে যাবে, আমরা কিন্তু দেখতে পাবো না, ঠিক আছে। আচ্ছা কালো এবং চকচকে আমি তো বললাম যে কালো রং করা যাবে না, তার কারণ হচ্ছে অ্যাবজর্ব করে নিচ্ছে সমস্ত কিছুকে। এইবারে আসছি আমাদের যেটা রাইট অ্যান্সার, তাহলে সাদা করতে পারছি তার কারণ সমস্ত রঙকে রিফ্লেক্ট করছে, কোন রঙকে কিন্তু সে অ্যাবজর্ব করছে না, তারপরে সমস্ত রং এবং সমস্ত কিন্তু সিন গুলো আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবো। অমসৃণ কেন করা হচ্ছে, যদি মসৃণ করে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে একটা বিশেষ দিকে কিন্তু সেই লাইটটা আসছে, বিশেষ দিকে একটা আসবে, তার ফলে এইখানে যে দর্শকগুলো বসে রয়েছে তারা কিন্তু দেখতে পাবে এবং অন্যান্য দিকে যে দর্শকগুলো বসে রয়েছে তারা কিন্তু এটাকে দেখতে পাবে না, ঠিক আছে। আমি একটু আগেই বললাম যে আমরা কোনো বস্তুকে বা কোনো জিনিসকে দেখতে পাচ্ছি কিসের জন্য না, যদি সেইটা হচ্ছে আমাদের রাফ সারফেস হয়, রাফ সারফেস বা হচ্ছে এই বিক্ষিপ্ত প্রতিফলনের ঘটনার জন্যই কিন্তু আমরা কোনো জিনিসকে দেখতে পাচ্ছি। যদি বিক্ষিপ্ত প্রতিফলন না ঘটতো সেক্ষেত্রে আমরা কিন্তু এত সুন্দরভাবে কোনো জিনিসকে দেখতে পেতাম না। তাহলে অমসৃণ করা হয় তার কারণ বিক্ষিপ্ত প্রতিফলন যাতে সেখানে ঘটে, ঠিক আছে। বিক্ষিপ্ত প্রতিফলন ঘটলে আমরা সিনেমা হলে যে কোনো কোনায় বসে কিন্তু সিনেমাটাকে খুব সহজে দেখতে পাবো, ঠিক আছে। চলো আশা করি ক্লিয়ার হলো। তাহলে এটা ছিল আমাদের আজকের সেটের লাস্ট কোয়েশ্চেন। অবশ্যই করে তোমরা এখানে কিন্তু তোমাদের অ্যান্সার কিটা পেয়ে যাচ্ছ, যেখানে কিন্তু সমস্ত কোয়েশ্চেন গুলো যেগুলো আমি এক্সপ্লেন করলাম এখানে তার অ্যান্সারটা দেওয়া থাকছে, তোমরা নিজেরা কিন্তু আবার এটাকে প্র্যাকটিস করতে পারবে। তো দেখো এই যে লাইটের যে প্রপার্টিস গুলো আমরা পড়লাম বা লাইটের যে কোয়েশ্চেন গুলো আমরা পড়লাম সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের এই আপকামিং এএনএম জিএনএম এর জন্য। তো সবাই কিন্তু খুব ভালোভাবে এই কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবে এবং যে ফর্মুলা গুলো বা যেগুলো আমি এক্সপ্লেনেশন গুলো দিলাম সেগুলো একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে। যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে অবশ্যই করে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন করবে এবং সেখান থেকে কিন্তু তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর এই যে আমাদের সেশন গুলো হচ্ছে এর ফ্রি পিডিএফস গুলো পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ যেটা গ্রুপ রয়েছে তার লিঙ্কটা কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে এবং সেখান থেকে কিন্তু তোমরা এই পিডিএফ গুলো কালেক্ট করে নিতে পারবে। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।